আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর আবারও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথ বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। বড় ধরনের সংকটে পড়তে পারে বাংলাদেশও। জ্বালানি তেল, এলএনজি সহ পণ্য আমদানি রপ্তানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকির কথাও বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ইরান ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। ৩৪ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মার্কিন হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেয়ায় উদ্বেগ এখন চরমে। গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের ৩০% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের এলএনজির চাহিদার ৮০% পূরণ করছে কাতার ও ওমান। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। কাতার থেকে বাংলাদেশে এলএনজি আনার একমাত্র পথ হরমুজ প্রণালী। দুই স্তরে এই সিনারিও অ্যাক্সেসটা হওয়া দরকার। গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে সরকারের একটা বড় ধরনের এই সংঘাতের ইরান ইসরায়েল একটা নীতি আলোচনা হওয়া দরকার। বিভিন্ন অংশীজন, অর্থনীতিবিদ ইত্যাদি সবাই মিলে। আরেকটা হচ্ছে সরকারদের নিজেই তারপরে যে করণীয় সংক্রান্ত একটা করা। এইটা হচ্ছে এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে বড় খাত, কারণ এটা একটা চলমান বিষয়। এখানে এমন না যে এটা হয়ে গেছে, এটা কোন দিকে আগাবে আমরা এখনো বলতে পারছি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল বা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০% পরিবাহিত হয়। এই প্রণালী সাময়িকভাবে বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস ও তেলের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে শিল্প উৎপাদন, পরিবহন, কৃষি ও খুচরা বাজারে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে আমদানি রপ্তানিতে বিলম্ব ও খরচ বাড়বে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পড়তে পারে জ্বালানি সংকটে। সাদিয়া লাবনী, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া ৪,৯৯,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট পূরণ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক ঋণের পুরোটাই ব্যয় করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে, যা রাজস্ব আয়ের ৩৩%। পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থবছরে বেশিরভাগ চলমান প্রকল্প থাকায় কাটছাঁট করা হয়েছে এডিপির আকার। সমালোচনার মুখে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর একটি হোটেলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাজেট ২০২৫-২৬ শীর্ষক আলোচনার আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। অর্থনীতিবিদরা বাজেট বিশ্লেষণে মতামত দেন, ঋণ করেই সরকারকে ঋণের টাকা পরিশোধ করতে হচ্ছে। আমরা এখন সরকারের ঋণের সুদ হিসাবে দিচ্ছি, সেই টাকাটা হচ্ছে বৈদেশিকে আমরা যে ঋণ নিচ্ছি তার প্রায় সম্ভব, মানে আমরা ঋণ করে ঋণের সুদ মেটাচ্ছি। এর থেকে বড় ফিসক্যাল কনস্ট্যান্ট আর কি হতে পারে, চিন্তা করেন। বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। পিরিয়ড অফ ট্রানজিশন থাকবে, কিন্তু আমরা কি চাচ্ছি, আর আমরা এটাকে স্পেশালি কি আমরা আরেকটু স্লো ডাউন করতে পারি নাকি গ্র্যাজুয়েশনটা, এখানে আমাদের কাজ করার একটু বিষয় আছে। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই ২-২৯-৩২-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্পের আমরা যা বাড়তি ব্যয় ছিল
সেগুলাকে কাটছাট করে আমরা প্রকল্প ছোট করছি, সেটাও একটা কারণ কেন এডিপি ছোট হচ্ছে। সামাজিক সুরক্ষা খাতের প্রায় 40%ই উপকারভোগী হিসেবে অযোগ্য উল্লেখ করে বাদ দেওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। 30-40% আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 85 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,403 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 292 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,530 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 3,883 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,359 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 1,046 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 82,408 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,067 পয়েন্টে। এবার মুদ্রা বাজারের খবর। 2 অঙ্কের ঘরে আটকে আছে কলমানি রেট, ওঠানামা করছে 9 থেকে 11% মধ্যে। 19 জুন কলমানি রেট ছিল 10.28%, অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ 8.5% অপরিবর্তিত রয়েছে। ট্রেজারি বিল নিলামের খবর। আজ 22 জুন 3 ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 4,000 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 1,500 কোটি টাকা। ট্রেজারি বিলে সুদের হার এখন 12.5%-এর উপরে। এবার ট্রেজারি বন্ডের খবর। আগামী 24 জুন 10 বছর মেয়াদি 3,500 কোটি টাকার ট্রেজারি বন্ডের নিলাম হবে। এছাড়া একই দিনে 20 বছর মেয়াদি 1,500 কোটি টাকার আরেকটি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে 1,02,893 মার্কিন ডলার। আবারও জানিয়ে দিচ্ছি 1,02,893 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $2,045 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $2,228 মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $276 বিলিয়ন। টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $155 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন $122 বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $89 বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB-র সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।